আমরা সবাই জানি যে হচ্ছে আমাদের ধান প্রধান খাদ্য। আমাদের বলা হয় হচ্ছে, যদি আমরা বলতে চাই যে ধান ছাড়া আমাদের জীবন অচল। কারণ আমরা বাঙালিরা যাই করি না কেন, যত কিছুই খাই না কেন, আমাদের একবেলা বা দুবেলা ভাত না খেলে মনে হয় কিছু যেন খাইনি। এই ধান উৎপাদন করতে যে আমাদের অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়। এর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে কি ধানের পোকামাকড়। তো আমরা আজকে ধানের যে প্রধান প্রধান পোকামাকড় গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমি হচ্ছে গতদিন কিছু কথা বলেছি, আজকে হচ্ছে সেগুলো কথা একটু রিক্যাপ করি। আমরা জানি যে হচ্ছে আমাদের ধানে প্রায় 232টি পোকা আছে। এর মধ্যে আমাদের সবগুলো পোকাই হচ্ছে আমাদের জন্য সমানভাবে ক্ষতি করে না। হ্যাঁ, এর মধ্যে আমাদের মাত্র 20 থেকে 25টি পোকা আছে যেগুলো হচ্ছে আমাদের প্রধান অনিষ্টকারী পোকা হিসেবে আমরা চিহ্নিত করেছি। এবং সেগুলোর মধ্যে থেকে আমরা মূলত 5 থেকে 7টি পোকার জন্য আমরা হচ্ছে যে আমাদের ম্যানেজমেন্ট গুলো আছে, ব্যবস্থাপনা গুলো আছে, আমরা সাধারণত সেগুলোর জন্য ব্যবস্থাপনা করে থাকি। তো এগুলোর মধ্যে হচ্ছে কি, আপনারা সবাই জানেন যে হচ্ছে আমরা সাধারণত আমাদের ধানের মাজরা পোকা, আমাদের যেটা হচ্ছে বাদামি গাছ ফড়িং, সবুজ পাতা ফড়িং, হ্যাঁ, আর হচ্ছে পাতা মারানোর পোকা, আমরা সাধারণত এগুলোর জন্য ব্যবস্থা গ্রহণ করে থাকি। এছাড়াও এলাকা বিশেষে কিছু কিছু পোকা আছে, সেসব এলাকায় যেগুলোর প্রাদুর্ভাব বেশি দেখা যায় সেগুলো হচ্ছে আমরা সেই সব ব্যবস্থা গ্রহণ করে থাকি। তো গতদিনে আমরা এই চারটা নিয়ে কথা বলেছিলাম, আজকে এই চারটা নিয়ে আবার একটু কথা বলি। আমরা সবাই জানি যে হচ্ছে আমাদের ধানের মৌসুম তিনটা, এগুলো অনেক আলোচনা হয়েছে। একটা হচ্ছে কি আউশ, একটা আমন, একটা হচ্ছে বোরো। তো বর্তমানে যেই মৌসুমটা চলছে সেটি হচ্ছে আমন মৌসুম। অনেক জায়গায় হচ্ছে যারা স্বল্প জীবনকালীন জাত করেছেন, অনেক জায়গায় হচ্ছে কৃষক ভাইরা যারা এখানে আছেন, অনেক জায়গায় ধান কাটা কর্তন শুরু হয়ে গেছে, অনেক জায়গায় ফুল বের হচ্ছে, অনেক জায়গায় থোড় অবস্থায় আছে। হ্যাঁ, আমাদের তো বাংলাদেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম আবহাওয়া বিরাজ করে, এবং বিভিন্ন কৃষক ভাইয়েরা বিভিন্ন উদ্দেশ্যে ধান চাষ করে। যারা আগাম আলু চাষ করবেন, সরিষা চাষ করবেন, তারা কিন্তু ইতিমধ্যে ধান কেটে ফেলেছেন। যারা হচ্ছে এগুলো করবেন না বা নিচু জমি, তাদের জমি এখন থোড় অবস্থায় আছে। তো যেই কৃষক ভাইদের জমি থোড় অবস্থায় আছে বা কেবল ফুল বের হচ্ছে, তাদের কিন্তু এখন অনেক ম্যানেজমেন্ট দরকার। তো আমরা আপনাদের কি সমসাময়িক সমস্যা সেগুলো শুনবো, পাশাপাশি হচ্ছে আমাদের আহ যেই ম্যানেজমেন্ট গুলো আছে ধান চাষে পোকামাকড় ব্যবস্থাপনার জন্য, আমরা সেগুলো আলোচনা করব। তো আমি ইতিমধ্যেই বলেছি আগে যে হচ্ছে আমাদের যে তিন মৌসুমের মধ্যে আমাদের সাধারণত যে পোকা যে প্রাদুর্ভাব সেটা হচ্ছে আমাদের আমন মৌসুমে বেশি। আমন মৌসুমে বেশি। আমন মৌসুমটা হচ্ছে আমি বলেছিলাম যে কোন মাস থেকে কোন মাস কোন মৌসুমটা থাকে। তো আমরা যদি হচ্ছে ইংলিশ মাসের সাথে কম্পেয়ার করি, তো হচ্ছে আমাদের হচ্ছে জুলাই থেকে অক্টোবর বা হচ্ছে নভেম্বরের মাঝামাঝি বা নভেম্বর ধরেন, জুলাই থেকে নভেম্বর যে মাসটা আছে এটা হচ্ছে আমাদের আমন মৌসুম। বা আমরা যদি বাংলা মাসের সাথে তুলনা করি, তো আমাদের হচ্ছে আষাঢ় মাস থেকে আমাদের যে কার্তিক মাসের মাঝামাঝি, এটা হচ্ছে আমাদের আমন মৌসুম। এরপরে বোরো মৌসুম শুরু হয় আমাদের, যদি আমরা বীজতলা থেকে শুরু করি, এলাকা বিশেষে একটু ভেরি করে, সেটা হচ্ছে আমাদের আহ, নভেম্বরের লাস্ট সপ্তাহ থেকে শুরু করে আমাদের হচ্ছে মে মাস পর্যন্ত মোটামুটি আমাদের বোরো মৌসুম। এবং যদি আমরা বাংলা মাসের সাথে তুলনা করি, আমাদের হচ্ছে পৌষ মাস থেকে শুরু করে আমাদের জ্যৈষ্ঠ মাস, এটা হচ্ছে আমাদের বোরো মৌসুম। এবং হচ্ছে আমাদের আরেকটা মৌসুম হচ্ছে আউশ। সব জায়গায় আউশ করে না, অনেক জায়গায় আউশ করে। তো যে সব জায়গায় আউশ করে সেই সব জায়গায় সাধারণত আমাদের আউশ মৌসুমটা শুরু হয়, ইংলিশ মাস হচ্ছে মার্চ থেকে আগস্ট মাস। হ্যাঁ, যদি আমরা বাংলা মাসের সাথে কম্পেয়ার করি, চৈত্র মাসের থেকে শুরু করে আমাদের হচ্ছে আহ ভাদ্র মাস, এটা হচ্ছে আমাদের আউশ মৌসুম পড়ে। তো আমরা যদি তিন মৌসুমের সাথেই আহ, এতক্ষণ যে বললাম, যদি আমরা একটু তুলনা করে দেখি যে আমাদের কোন মৌসুমে যে আমাদের দেশের যে আবহাওয়া সেটা একটু কম তাপমাত্রা থাকে, আমাদের আর্দ্রতা একটু বেশি থাকে, সেটা হচ্ছে আমাদের শীতকাল। শীতকাল বলতে আমাদের হচ্ছে কোনটা, আমাদের দেশের জানুয়ারি মাসকে সবচেয়ে শীতল মাস বলা হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের যে বড় মৌসুমটা পড়ে সেই মৌসুমটা হচ্ছে আমাদের দেশে শীতল মাস। এই সময় হচ্ছে আমাদের যতগুলো পোকামাকড় আছে এবং রোগবালাই আছে, বিশেষ করে যেগুলো হচ্ছে শীত মৌসুম হয় সেগুলো বাদে, আমাদের যত পোকামাকড় আছে সব পোকামাকড়ের প্রাদুর্ভাব আমাদের বুড়ো মৌসুমে হচ্ছে কম। কেন কম? এই সময় হচ্ছে তাপমাত্রা যদি আমরা আহ মাস হিসেবে ধরি, আমাদের যে জানুয়ারি মাসের গড় তাপমাত্রা সেটা হচ্ছে আহ 10 থেকে, যে লোয়েস্ট তাপমাত্রা 10 থেকে 15 বা 17 ডিগ্রি সেলসিয়াস থাকে। হ্যাঁ,
আর হচ্ছে ফেব্রুয়ারি মাসে একটু বাড়ে, মার্চ মাসে মোটামুটি হচ্ছে 20-এর মতো হয়ে যায়, হ্যাঁ 17 থেকে 21 এরকম তাপমাত্রা থাকে। এরপরে হচ্ছে ক্রমান্বয়ে বাড়তে থাকে। তো হচ্ছে জানুয়ারি মাসে হাওর অঞ্চল বাদে আমাদের অন্যান্য যে অঞ্চলগুলো আছে সেসব অঞ্চলে হচ্ছে কেবলমাত্র আমাদের ধানের যে মূল জমিতে রোপণ সেটা আমরা শুরু করে থাকি। এবং হাওর অঞ্চলে আমাদের এই সময় ধান রোপণ হয়ে যায় এবং হচ্ছে তাদের খুশি অবস্থায় থাকে। হাওর অঞ্চলে আপনারা জানেন যে ওই দিকটায় হচ্ছে পাহাড়ি ঢল আসে, এই জন্য ওরা বন মৌসুমটা একটু তাড়াতাড়ি শুরু করে। তো এই সময়টাই আমাদের যত পোকামাকড় আছে এরা হচ্ছে জমিতে আসতে পারে না, হ্যাঁ এরা হচ্ছে শীতনিদ্রায় থাকে। আমরা যেটা জানি, অনেকে এই টার্মটার সাথে পরিচিত, শীতনিদ্রায় থাকে। দুই একটা পোকামাকড় থাকে এবং এদের যে ডিমগুলো থাকে, এদের যে হচ্ছে পিউপা গুলো থাকে, এগুলো হচ্ছে মাটিতে থাকে এবং এগুলো পূর্ণবয়স্ক হতে অনেক সময় নেয়। মনে করেন যে একটা পোকার যদি জীবনকাল 45 দিন হয়, তাহলে সে ডিম অবস্থায় মোটামুটি হচ্ছে 2 থেকে 5 দিন থাকে। মনে করেন 5 দিন থাকলো এবং ডিমের পরে সে লার্ভা হয়, হ্যাঁ যে আমরা কিরা বলি, বাচ্চা বলি সহজভাবে যদি বলতে চাই। এই বাচ্চা অবস্থায় সে মোটামুটি আরো 10 দিন থাকে। এরপরে তার একটা খোলস হয়, হ্যাঁ এটাকে আমরা পিউপা বলি। হ্যাঁ এই যে অবস্থায় সে আরো মোটামুটি 7 থেকে 8 দিন থাকে। এইভাবে তার ডিম থেকে পূর্ণবয়স্ক পোকা হতে মোটামুটি 35 দিন সময় লাগে নর্মাল সময়। এখন যদি এটা শীতকালে আসে তাহলে সে ডিম অবস্থায় 10 দিন থাকে, বাচ্চা অবস্থায় 20 দিন থাকে, এবং হচ্ছে যে পিউপা এই অবস্থায় সে মোটামুটি আরো 20 দিন থাকে। অর্থাৎ আমি এটা বলতে চাচ্ছি যে শীতকাল আসলে, আবহাওয়া ঠান্ডা আসলে আমাদের পোকামাকড়গুলোর পোকামাকড়গুলোর যে জীবনকাল সেটা বেড়ে যায়। যেটা জীবনকাল 45 দিন, সেটার জীবনকাল শেষ করতে লাগে হচ্ছে 70 দিন বা 80 দিন। এভাবে এগুলো এরা প্রকৃতিতে সার্ভাইভ করে থাকে। তো এই জন্যই হচ্ছে আমাদের শীতকালে পোকামাকড়ের প্রাদুর্ভাব কম। এরপর যখন আমাদের ফেব্রুয়ারি মাস আসে, একটু গরম পড়ে, তখন দুই একটা পোকামাকড় আমাদের মাঠে আসে। মার্চ মাস পরে তখন আরো বেশি পোকামাকড় মাঠে আসে এবং হচ্ছে তারা ম্যাটিং করে, তারা হচ্ছে ডিম দেয়, বাচ্চা দেয়। এবং আমাদের প্রথম যে বড় মৌসুমে যে পোকার প্রাদুর্ভাব আমরা বেশি দেখতে পাই সেটা হচ্ছে হাওর অঞ্চল বাদে মোটামুটি হচ্ছে এপ্রিল মাসে, অর্থাৎ চৈত্র বৈশাখ যে সময়টা আসে, এই সময়টা আমরা পোকামাকড়ের প্রাদুর্ভাব দেখতে পাই। তো এখানে দেখেন যে আমরা যে ক্রপ ক্যালেন্ডারটা দেখাচ্ছি, এখানে মোটামুটি সব পোকামাকড়ই দেখেন যে হচ্ছে আমাদের এপ্রিল, মে এবং জুন, জুলাই, আরেকটা হচ্ছে সেপ্টেম্বর, আগস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বর, অক্টোবর, এই সময়টা হচ্ছে আমাদের যতগুলো পোকামাকড় আছে সবগুলোর প্রাদুর্ভাব আমরা বেশি দেখতে পাচ্ছি। তো আমি যে জন্য এই বিষয়টা একটু বেশি ফোকাস করি যে সব বিষয়গুলো একটু সুন্দরভাবে সহজে বোঝার জন্য, যে আমাদের পোকামাকড়ের প্রাদুর্ভাব গুলো সবসময় হচ্ছে আমাদের আবহাওয়ার সাথে সম্পর্কিত, তাপমাত্রার সাথে সম্পর্কিত। যখনই তাপমাত্রা হচ্ছে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস থাকে, এই সময়টাই হচ্ছে আমাদের পোকামাকড় গুলোর জন্য সবচেয়ে উপযুক্ত সময়। এবং পাশাপাশি মাঠে যে সময় আমাদের ধান থাকে, ধানটা যখন থোর অবস্থায় আসে, এই সময়টাই হচ্ছে এদের জন্য খুব মানে এদের জীবন যে চক্র আছে এটা পূরণ করার জন্য এদের জন্য খুবই উপযুক্ত। তো আমরা যদি এখানে দেখতে পাই যে এপ্রিল, মে মাস, এই সময়টায় আমাদের যে জমিতে যে ধান আছে এটা মূলত হচ্ছে থোর অবস্থায় থাকে, বা হচ্ছে যেগুলো যারা হচ্ছে স্বল্প জীবনকালীন জাত করেন, 28 করেন, বা হচ্ছে 100 করেন, 81 করেন, 88 করেন, এই সময়টা হচ্ছে কি অনেক ধানের ফুল বের হয়। হ্যাঁ, এবং আবার জুন, জুলাই মাস, এই সময়টা যারা আউশ করে তাদের হচ্ছে থোর অবস্থায় আসে। এবং সেপ্টেম্বর, অক্টোবর মাস, এই সময়টাও একই রকম, যে ফুল ফোটা অবস্থা থেকে শুরু করে থোর অবস্থা পর্যন্ত থাকে। হ্যাঁ, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পোকামাকড়ের প্রাদুর্ভাব যখন ধানটা হচ্ছে থোর অবস্থা যাচ্ছে, থোর অবস্থা বলতে অনেকে সবাই মনে হয় বুঝছেন এই টার্মটা, তারপরে বলি, যখন ধানের পেটটা মোটা হয়, হ্যাঁ কেবল ফুর হবে, তার আগের যে অবস্থাটা এটাকে আমরা থোর অবস্থা বলছি। তো থোর অবস্থা থেকে শুরু করে ফুল ফোটা, এই সময়টা আপনার একটা মাথার মধ্যে রাখেন যে আমাদের যত পোকামাকড়ের প্রাদুর্ভাব এই সময়টায় অন্য সময় চাইতে একটু বেশি। এটা আমরা একটু পরে ব্যাখ্যা করব। তো আমরা এখন একটু করে ভিতরে যাই। তো আমরা প্রথমেই যেই পোকাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ধানের মাজরা পোকা। আপনারা সবাই জানেন যে হচ্ছে মাজরা পোকা আমাদের একটা অন্যতম প্রধান অনিষ্টকারী পোকা, এবং আমরা যত প্রকার কীটনাশক ব্যবহার করে থাকি তার বেশিরভাগই হচ্ছে আমাদের মাজরা পোকা দমনের জন্য। এরপরে হচ্ছে কারেন পোকা, যেটাকে আমরা কারেন পোকা বলি, বাদামি গাছফড়িং। তো আমাদের দেশে বেশ কয়েক প্রজাতির মাজরা পোকা আছে। তো আমরা সবাই হলুদ মাজরা পোকাটাকে চিনি, এরপরে আমাদের কালো মাথা মাজরা পোকা আছে, আমাদের গোলাপি মাজরা পোকা আছে, আরেকটা আছে আমাদের এশিয়াটিক স্টেম বোরার,
আরেকটা আছে স্ট্রাইবোস্টেমবোরার। এগুলোর প্রাদুর্ভাব আমাদের দেশে এখন দেখা যাচ্ছে। তো বর্তমানে এই তিনটা মাজরা পোকার মধ্যে আমরা হচ্ছে যেটা হলুদ মাজরা পোকা, এই মাজরা পোকাটাকে আমরা সবাই মোটামুটি চিনি। এই মাজরা পোকাটা কেমন? এই মাজরা পোকাটা হচ্ছে যেটা স্ত্রী মথ, সেটা দেখতে একটু হলুদ রঙের, এর পাখায় দুপাশে দুটা কালো ফোঁটা যুক্ত দাগ আছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হলুদ মাজরা পোকা। হুম। এবং পাশে এটা হচ্ছে স্ত্রী মথ, এর পাশে যে আরেকটা পোকা দেখা যাচ্ছে এটা হলুদ মাজরা পোকার পুরুষ মথ। এবং নিচে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কিরা। তো একটা মাজরা পোকা প্রথমে কি করে, এই হলুদ মাজরা পোকাগুলো আমাদের ধান গাছের যে পাতা, যে উপরে যে পাতাটা আছে, হ্যাঁ, সেটাতে সে হচ্ছে গাদা করে ডিম পেড়ে দেয়। এক একটা ডিমের গাদায় মোটামুটি হচ্ছে 200 থেকে 400টা ডিম থাকে। সেখান থেকে আহ কিরা বের হয়। কিরা বের হওয়ার পরে কি করে, এরা হচ্ছে প্রথম 2-3 দিন ধান গাছ থেকে আমাদের রস চুষে খায়। এরপরে যেই কিরাটা একটু সুস্থ সবল এবং যারা হচ্ছে আমাদের যে প্রাকৃতিক যে শত্রুগুলো আছে, প্রাকৃতিক শত্রু বলতে আমাদের যে উপকারী পোকাগুলো আছে সেগুলো দিয়ে হচ্ছে মারা যায় না, তারা কি করে আমাদের ধান গাছের যে মাঝখানের যে পাতাটা বের হচ্ছে বা যদি ফুল ফোটা অবস্থায় আসে, যে শীষটা আছে, এটা সে ছিদ্র করে। ছিদ্র করার পর সে ভিতরে ঢুকে যায় এবং যেই দিক থেকে হচ্ছে ধান গাছে আমাদের পাতায় রস আসে, জাইলেম আর ফ্লোয়েম যে টিস্যুটা আছে সে সেটা কেটে দেয়। ফলে কি হয়ে যায়, যে আমাদের উপরের যে পাতাটা আছে বা আমাদের যে ধানের শীষটা আছে সেটা হচ্ছে খাবার খেতে পারে না, হ্যাঁ, খাবার নিতে পারে না। ফলে হচ্ছে সেটা ধীরে ধীরে মরে যায়। এবং যদি সেটা হচ্ছে আমাদের কুশি অবস্থায় থাকে, যদি পাতাটা মরে যায়, তাহলে হচ্ছে কি আমরা দেখতে পাই যে আহ সব উপরের যে কুশিটা আছে, যে পাতাটা আছে, সেটা মরে গেছে এবং লাল থেকে সাদা মানে খড় খড় হচ্ছে রং ধারণ করেছে। এবং যদি এটা আমাদের ফুল ফোটা অবস্থায় আসে, তখন দেখতে পাই যে আমাদের উপরের যে শীষটা আছে সেটা হচ্ছে সাদা হয়ে গেছে। যদি আমরা টান দিয়ে তুলি তখন উঠে চলে আসে। হ্যাঁ, এবং আমরা যদি ওটা আস্তে করে ফেটে দেখি, এর ভিতরে হচ্ছে আমরা মাজরা পোকার যদি থেকে থাকে বাচ্চা, সেটা আমরা দেখতে পাই। তো এটা হচ্ছে একটু হলদে রঙের এবং হচ্ছে এর মাথা একটু হালকা হলদে থেকে খয়েরি রঙের হয়ে থাকে। এরপরে আমরা একটু কালো মাথা মাজরা পোকাটা কেমন এটা একটু দেখে নেই। এটা হচ্ছে কালো মাথা মাজরা পোকা। বর্তমানে যে আমাদের কৃষক ভাইরা যে একটা কথা বলেন যে আমাদের ওষুধ, আমরা কীটনাশক প্রয়োগ করছি কিন্তু হচ্ছে আমাদের পোকা দমন হচ্ছে না। এর অন্যতম একটা প্রধান কারণ হচ্ছে কি, আমাদের অনেক ওষুধগুলো যেগুলো আগের হচ্ছে ওষুধ কীটনাশক আছে, যেগুলো আমরা আগে রেজিস্ট্রেশন দেওয়া আছে, সেগুলো হচ্ছে সবগুলোই মোটামুটি আমাদের হলুদ মাজরা পোকার জন্য। কিন্তু কালো মাথা মাজরা পোকার জন্য বর্তমানে যে কীটনাশক গুলো বাজারে রেজিস্টার হচ্ছে, নতুন নতুন ফর্মুলেশন, এগুলো হচ্ছে কালো মাথা মাজরা পোকার জন্য। তো তাই আগের যে কীটনাশকগুলো আমরা ব্যবহার করি, এটা দিয়ে কালো মাথা মাজরা পোকাটা সহজে মরতে চায় না, এই জন্য এটা সহজে কাজ করে না। তো এই কালো মাথা মাজরা পোকাকে আমরা কিভাবে চিনবো? হলুদ মাজরা পোকা আমরা যেভাবে সহজেই ধান খেতে গেলেই দেখতে পাই যে আগার দিকে বসে আছে, কালো মাথা মাজরা পোকাটা এরকম করে বসে থাকে না, এটা একটু লুকিয়ে থাকে। সাধারণত একে দেখতে পাওয়া একটু দুষ্কর যদি আমরা সুইপ না দিই। এই পোকাটাও আমাদের ধান গাছের আগার দিকে ডিম পারে এবং হচ্ছে এটা একটু নিচের দিকে ডিম পারে। আমরা কিভাবে চিনবো যে আমাদের জমিতে কালো মাথা মাজরা পোকা না হচ্ছে হলুদ মাজরা পোকা আক্রমণ করেছে? এটা চেনার উপায় হচ্ছে, যখন হচ্ছে আমাদের আহ মরা ডিক বা সাদা শীষটা হলো, তখন যদি হচ্ছে আমরা ওটা তুলে যদি আমরা হচ্ছে ওটা ফাটিয়ে দেখি যে এর ভিতর যে কিরাটা আছে, যদি এর গায়ে কোনো লম্বালম্বি ভাবে এরকম দাগ না থাকে, তাহলে হচ্ছে এটা সাধারণত আমরা ধরে নিই যেটা হচ্ছে আমাদের হলুদ মাজরা পোকা। আর যেই আহ, বাচ্চাটার গায়ে, যে কিরাটার গায়ে লম্বালম্বি ভাবে 7 থেকে 8টি কালো দাগ আছে, মাথাটা একটু হালকা খয়েরি থেকে কালো রঙের, এটা সাধারণত হচ্ছে আমাদের কালো মাথা মাজরা পোকার যে কিরা বা বাচ্চা। এবং কালো মাথা মাজরা পোকার যে কিরা, এটা সাধারণত একটা শীষে বা হচ্ছে একটা হচ্ছে আমাদের কুচিতে একের অধিক থাকে। হুম, 2টা 3টা 10টা 50টা, আমি সর্বোচ্চ পেয়েছিলাম 97টা। এতগুলো থাকতে পারে। আর সাধারণত হলুদ মাজরা পোকা একটাই থাকে, কখনো কখনো দুটাই থাকতে পারে। যদি আমরা এরকম আহ এই যে কালো রঙের সরল রেখা মানে সরল রেখা বরাবর যদি আমরা হচ্ছে 7 থেকে 8টা কালো দেখতে পাই দাগ এর গা বরাবর,
তাহলে আমরা এটা ধরে নেবো যেটা হচ্ছে কালো মাথা মাজরা পোকা। এবং যদি একের অধিক থাকে তাহলে তো অবশ্যই। আর যেটা গায়ে কোনো দাগ নেই সেটা হচ্ছে আমাদের হলুদ মাজরা পোকা। আর একটা আছে আমাদের গোলাপি মাজরা পোকা। আমরা হচ্ছে ওটা ওটা সেরকম হচ্ছে আমাদের ধান খেতে থাকলেও সেরকম এটা ক্ষতি করে না। এটা সাধারণ মূলত হচ্ছে আমাদের যে আমরা আখ বলি, ইক্ষু বা অনেকে কুষার বলে, এটার পোকা। এই যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মরাডিক, যেটা কুশি অবস্থায় হচ্ছে আমাদের আহ প্রথম সর্ব উপরে যে পাতাটা সেটাকে সে নষ্ট করেছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের সাদা শীষ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের শীষটাকে সে নষ্ট করেছে। তো এই পোকাটাকে আমরা কিভাবে ব্যবস্থাপনা করব, কিভাবে হচ্ছে আমার এই পোকাটাকে হচ্ছে দমন করবো, এই প্রশ্নটা চলে আসে। তো আমি হচ্ছে প্রথম দিনে বলেছিলাম যে আমরা আমন মৌসুমে মোটামুটি 30 দিন এবং বোরো মৌসুমে আমরা হচ্ছে 40 দিন আমাদের জমিকে কীটনাশক মুক্ত রাখবো। কেন? কারণ এই সময়টায় আমাদের জমিতে আমাদের ক্ষতিকর পোকার পাশাপাশি এই সময়টা না, সব সময় আমাদের উপকারী পোকা জমিতে থাকে। এরা প্রাকৃতিক ভাবেই হচ্ছে আমাদের যে ক্ষতিকর পোকাগুলো আছে সেগুলোকে দমন করে থাকে। অর্থাৎ আমাদের যে মাজরা পোকা ডিম দিল, কিছু কিছু আমাদের উপকারী পোকা আছে যে মাজরা পোকার ডিম খেয়ে বেঁচে থাকে। এবং কিছু কিছু উপকারী পোকা আছে যখন মাজরা পোকার ডিম থেকে যে ক্রিয়াটা বের হলো, এই ক্রিয়াটাকে সে খেয়ে বেঁচে থাকে। হ্যাঁ, এবং আমাদের প্রাকৃতিক বন্ধু আরেকটা যারা আছে মাকড়সা, সে হচ্ছে এই ডিম, সে হচ্ছে আমাদের হচ্ছে পূর্ণবয়স্ক যে মাজরা পোকা, এগুলো সবগুলোকেই সে খেয়ে থাকে। এভাবেই আমাদের যে প্রাকৃতিক একটা ভারসাম্য সেটা হচ্ছে আমাদের জমিতে রক্ষা হয়। আমরা যদি আগেই জমিতে কীটনাশক প্রয়োগ করি তাহলে আমাদের যে বন্ধু পোকাগুলো আছে এগুলো মারা যাবে, ক্ষতিকর পোকাও মারা যাবে। তো এই বন্ধু পোকাগুলো বেশি মারা যাবে। বন্ধু পোকাগুলো যখন মারা যায়, ওরা যখন আবার নতুন করে জন্মগ্রহণ করবে, আবার নতুন করে যখন ওটা ওদের জনসংখ্যা বাড়াবে, এটা বাড়াতে কিন্তু ওদের সময় লাগে। এই সময়টা কি হয় যে আমাদের ক্ষতিকর পোকাগুলো এরা কিন্তু খুব দ্রুত বংশ বিস্তার করতে পারে। যখন মাঠে আমাদের উপকারী পোকাগুলো থাকবে না, তখন এই ক্ষতিকর পোকাগুলো খুব দ্রুত বংশ বিস্তার করবে এবং আমাদের বারবার কীটনাশক প্রয়োগ করতে হবে। যদি কোনো কৃষক ভাই প্রথম দিকেই কীটনাশক প্রয়োগ করেন, তাকে অবশ্যই তার জমিতে যে থেকে সে যদি ফসল তুলতে চায়, তাকে আরো কমপক্ষে 3 বার কীটনাশক প্রয়োগ করতে হবে। অনেকে 5 বার পর্যন্তও করে। হ্যাঁ, তো এই জন্য আমরা কি বলি যে হচ্ছে আমাদের একটা ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল আছে, ইটিএল বলি, যে এর পরিমাণ ক্ষতি হলে আমাদের যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে আমাদের পোষানোর জন্য যে পরিমাণ আমরা স্প্রে করব, সেই স্প্রেটার টাকাটা ওই সমান হবে। এই যে এখানে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে কালো মাথা মাজরা পোকার যে কীরা, হ্যাঁ, সেগুলো হচ্ছে কেবল ডিম থেকে ফুটে বাচ্চা বের হয়েছে এবং তারা হচ্ছে উপরে উঠে যাচ্ছে। তারা উপরে উঠে খোঁজার চেষ্টা করছে যে কোন জায়গাটায় গাছে, আমাদের ধান গাছের কোন জায়গাটায় ক্ষত আছে। হ্যাঁ, এই জায়গাটাই এরা যে উপরে উঠছে, এই সময়টাই আমাদের হচ্ছে উপকারী পোকা লেডি বার্ড বিটল, মাকড়সা, ড্যামসেল ফ্লাই, ক্যারাবিট বিটল, এই সময়টা এদেরকে ধরে ধরে খায়। এবং এখান থেকে যতগুলো বাচ্চা বের হয়, মনে করেন একটা ডিমের গাদা থেকে যদি 100 বাচ্চা বের হয়, সেখান থেকে মাত্র সর্বোচ্চ 5 থেকে 10%, 100টা বাচ্চা থেকে মাত্র 5 থেকে 10টা বাচ্চা আমাদের ধান গাছের ভিতরে যেতে পারে। হ্যাঁ, বাকিগুলো হচ্ছে আমাদের যে বন্ধু পোকাগুলো আছে এগুলো খেয়ে ফেলে। যে 5 থেকে 10টা, মনে করেন যে 5টা পোকা যদি ভিতরে যায়, আমাদের আরো একটা হচ্ছে উপকারী পোকা আছে, সেটা হচ্ছে তার শুং ঢুকিয়ে দিয়ে সে লার্ভা গুলোকে খেয়ে খেয়ে ফেলে। এই জন্য এত পরিমাণ ডিম হয়, কিন্তু এত পরিমাণ হচ্ছে আমরা আমাদের মাঠে এই মাজরা পোকার যে ক্ষতিটা সেটা আমরা দেখতে পাই না। তো আমরা বলে থাকি যদি আমাদের জমিতে যদি আমাদের জমিতে প্রতি বর্গ মিটারে 2 থেকে 3টা স্ত্রী মদ বা ডিমের গাদা থাকে, হ্যাঁ, এবং যদি হচ্ছে 5% মলাশিস দেখা দেয় বা হচ্ছে 15% সাদা যে মরাডিক আছে দেখা যায়, তখন আমরা স্প্রে করতে বলি। আমি এই বিষয়টা আবার বলছি যে মনে করেন যে হচ্ছে আমাদের আহ, আমাদের যে ইয়া আছে, মাঠ আছে, সেখানে 100টা যে কুশি, হ্যাঁ, 100টা কিন্তু ইয়া না, 100টা কি বলি আমরা, গুছি না। হ্যাঁ, 100টা কুশির মধ্যে যদি হচ্ছে 5টা 15টা 10 থেকে 15টা কুশি আমাদের
মাজরা পোকা নষ্ট করে ফেলে, আর যদি হচ্ছে শীষ অবস্থায় থাকে, যদি হচ্ছে 100টা শীষের মধ্যে 5টা শীষ নষ্ট করে ফেলে, তাহলে যে ক্ষতিটা হবে সেই ক্ষতিটা হচ্ছে আমরা যে পরিমাণ কীটনাশক প্রয়োগ করব ওই ক্ষতিটার সমান, মানে ওই পরিমাণ টাকার সমান। তখন আমরা জমিতে কীটনাশক প্রয়োগ করতে বলি। হ্যাঁ, এবং আমরা কোন কীটনাশকটা প্রয়োগ করব এটার জন্য হচ্ছে সবচেয়ে মাজার পোকার জন্য সবচেয়ে বর্তমানে ভালো কাজ করছে কার্টাপ গ্রুপের যে কীটনাশকটা আছে, কার্টাপ আমাদের সায়ান্ট্রানিপল টেট্রাটানিপল, আপনারা এটা লিখে নিতে পারেন, কার্টাপ সায়ান্ট্রানিপল টেট্রাটানিপল। হ্যাঁ, এই গ্রুপের যে কীটনাশক গুলো আছে এগুলো হচ্ছে আমাদের মাদার পোকার জন্য বর্তমানে ভালো কাজ করছে। এখন আমরা আরেকটা পোকার দিকে যাব, পাতা মোড়ানো পোকা। এই পাতা মোড়ানো পোকা আমাদের দেশে বর্তমানে একটা অন্যতম প্রধান অনিষ্টকারী পোকা হিসেবে দেখা দিচ্ছে। এই পোকাটা কয়েক বছর আগেও আমাদের দেশে একটা হচ্ছে আমরা এটাকে একটা অল্প ক্ষতিকর পোকা হিসেবে চিহ্নিত করেছি, কিন্তু বর্তমানে যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এই আবহাওয়ার পরিবর্তনের জন্য এই পাতা মোড়ানো পোকাটা একটা অন্যতম প্রধান অনিষ্টকারী পোকা হিসেবে দেখা দিচ্ছে। তো এই পোকাটা সাধারণত দুই ধরনের পাতা মোড়ানো পোকা দেখতে পাওয়া যায়। তো আমরা যেটা দেখছি, হ্যাঁ, এটা হচ্ছে ন্যাপ্রোকোরাস মেটিনালিস। এই যে প্রজাতিটা আছে এই প্রজাতিটাই হচ্ছে আমাদের দেশে মূলত ব্যাপকভাবে দেখা যায়। এই পোকাটা দেখতে অনেক সুন্দর। হ্যাঁ, এটা পোকা আপনারা অনেকেই দেখে থাকতে পারেন বা দেখেছেন। দেখতে হচ্ছে এই পোকাটার যে পাখা এটা দেখতে অনেকটা হচ্ছে আমাদের মহিলাদের শাড়ির আঁচলের মতো। হ্যাঁ, এটা হচ্ছে পাখা, এটা পূর্ণবয়স্ক পাতা মারার পোকা। এটা হচ্ছে এর বাচ্চা, এটা হচ্ছে এর পুত্তলি। এই পোকাটা কি করে, এই পোকাটা আমাদের ধান গাছের যে পাতায়, হ্যাঁ, পাতার দিকে সারি সারি করে একটা একটা করে ডিম পাড়ে। ডিম থেকে 5-7 দিনের মধ্যে হচ্ছে বাচ্চা বের হয়। এরপরে এই বাচ্চাটা বের হওয়ার পরে কি করে, এই আমাদের ধান গাছের যে সবুজ অংশ আছে, আমরা সবাই জানি ধান গাছের সবুজ অংশে কি থাকে, ক্লোরোফিল থাকে। সেই ক্লোরোফিলটা সে খেয়ে ফেলে এবং লম্বালম্বি ভাবে খায়, এবং তার মুখ থেকে একটা সে আঠা বের করে, সেই আঠাটা দিয়ে মাকড়সার মতো একটা আঠা, যেটা বাতাসের সংস্পর্শে মাকড়সার জালের মতো হয়, এটা দিয়ে হচ্ছে আমাদের পাতাটাকে সে গুটিয়ে ফেলে এবং সেখানে একটা দুর্গ গড়ে তোলে। ওখান থেকে এসে হচ্ছে আমাদের পাতার সবুজ অংশ খেয়ে ফেলে, এবং এটা যেহেতু হচ্ছে পাতার ভিতরে থাকে, একে সহজেই পাখি বা হচ্ছে অন্যান্য অনিষ্টকারী আমাদের বন্ধু পোকাগুলো সহজে একে ধরতে পারে না। হ্যাঁ, এটা হচ্ছে যদি হচ্ছে আমাদের আহ আমরা যখন ধান রোপণ করি তখন যদি এটা মানে জমিতে আক্রমণ করে, তো এই ক্ষতিটা পুষিয়ে ওঠা যায়। এই পোকাটা সাধারণত আমাদের যেসব ধানের জমিতে, যেসব এলাকায় একটু ছায়া আছে, যেসব জায়গায় আমরা বেশি পরিমাণে ইউরিয়া সার প্রয়োগ করছি, সেই সব জায়গাতে এই পোকাটার প্রাদুর্ভাব বেশি দেখা দেয়। আপনারা একটু মাথায় রাখবেন, একটু খেয়াল করে দেখবেন একটু, যে আমাদের যে কৃষক ভাই জমিতে একটু বেশি ইউরিয়া সার প্রয়োগ করছে, যার জমি রাস্তার পাশে বা হচ্ছে কোনো গাছের ছায়ার নিচে আছে, যে পাশটা, এই পাশটায় কিন্তু হচ্ছে এই পোকাটার প্রাদুর্ভাব বেশি। এখন এখানে প্রশ্ন আসতে পারে, কেন হচ্ছে বেশি ইউরিয়া দিলে এই পোকাটার প্রাদুর্ভাব বেশি আসবে, তাই না? শুধু এই পোকা না, আমাদের যত পোকামাকড় আছে, রোগবালাই আছে, আমাদের যত পরিমাণে আমরা ইউরিয়া সার প্রয়োগ করব যে জমিতে, মানে প্রয়োজনের চাইতে বেশি, সেই জমিতে অবশ্যই পোকামাকড় গুলো বেশি দেখা দেবে। কেন? কারণ হচ্ছে কি, আপনারা সবাই জানেন, আপনাদের অবশ্যই সারের ক্লাস হয়েছে, যে আমাদের ইউরিয়া, ইউরিয়া আমাদের কি করে, ইউরিয়া আমাদের গাছকে সবুজ করে, আর কি করে, আমাদের যে গাছের পাতাগুলো আছে এগুলোকে নরম করে, সফট করে, হ্যাঁ, সফট অ্যান্ড সাকুলেন্ট করে। আপনারা দেখবেন, এটা একটা ভালো উদাহরণ হচ্ছে কি, যখন কোনো ভাই কৃষক ভাই জমিতে সার দেয়, হ্যাঁ, দেখবেন যে ছাগল ছাগল কিন্তু একটু নরম পাতা খেতে পছন্দ করে। দেখবেন যে একজন কৃষক ভাই জমিতে সার দিয়েছে, আশেপাশে কোনো কৃষক ভাই জমিতে সার দেয় নাই, ছাগল কি করবে, ঘুরে ফিরে ওই জমিতেই যাবে, ওই জমিতে যেই হচ্ছে ওই পাতা খাবে। হ্যাঁ, কেন? কারণ ওই পাতাটা একটু নরম হয় এবং খেতে ভালো লাগে। তেমনি যেই জমিতে বেশি পরিমাণে ইউরিয়া আমরা দেই, ওইটা নরম হয়ে যায় এবং আমাদের পোকামাকড় গুলো ওখানে ওই পাতাটা খেতে পছন্দ করে। এবং সহজেই যে আমরা যে মাজার পোকা আছে, একটু আগে যে আমরা পড়লাম, মাজার পোকাও তেমনি তেমনি সহজেই হচ্ছে ওই ছিদ্র করে ভিতরে ঢুকতে পারে। হ্যাঁ, এই জন্য আমরা পরিমিত পরিমাণে ইউরিয়া সার প্রয়োগ করবো। ইউরিয়া সার প্রয়োগ করা কিন্তু ভালো, কিন্তু প্রয়োজনের অধিক যদি আমরা প্রয়োগ করি
এটা কিন্তু অবশ্যই খারাপ। আমাদের পোকামাকড়ের প্রাদুর্ভাব বেড়ে যাবে, আমাদের যে আমরা কি বলি যে দানা, পুষ্ট দানার সংখ্যা কমে যাবে, হ্যাঁ, এবং হচ্ছে আমাদের অপুষ্ট দানার সংখ্যা বেড়ে যাবে। এই জন্য আমরা দেখে শুনে বুঝে হচ্ছে ইউরিয়া সার প্রয়োগ করব। তো এই পোকাটা, এখানে একটা ভিডিও দেখি আমরা, এটা হচ্ছে আমাদের পাতা মারানোর পোকা। একে হচ্ছে আমি একটা নতুন পাতায় দিয়েছি, 2 মিনিটের মধ্যেই এই পাতাটা হচ্ছে সে মুড়িয়ে ফেলেছে, সে এত দ্রুত মাথা নাড়ায়। হ্যাঁ, তো এই পোকাটাকে আমরা কিভাবে ব্যবস্থাপনা করতে পারি? এই পোকাটার জন্য হচ্ছে আমাদের ভালো কাজ করে আমাদের যে হচ্ছে আহ ফিঙ্গে পাখি, আমরা যদি হচ্ছে গাছে জমিতে যখন ধান রোপণ করব, তখন যদি হচ্ছে আমরা জমিতে আমরা গাছের ডালপালা পুঁতে দিতে পারি, হ্যাঁ, তখন কিন্তু হচ্ছে আমাদের এটা একটা পার্সিং যেটাকে আমরা বলি, এটা কিন্তু ভালো কাজ করে। অনেক কৃষক ভাই আমরা আমরা দেখেছি, বা অনেকেই আমাদের জমিতে যখন আমরা ধান রোপণ করি তখন হচ্ছে আমরা ধইঞ্চা গাছ জমিতে পুঁতে দেই। হ্যাঁ, তো ধইঞ্চা গাছ জমিতে আমরা পুঁতে দিব না। কেন দিব না সেটা একটু বলি। ধইঞ্চা গাছ যখন আমরা জমিতে পুঁতে দেই আর আমরা যখন ধান রোপণ করি, দুটার কি মানে বয়স মোটামুটি একই রকম থাকে, এবং ধইঞ্চা গাছে ওই যে অবস্থায় থাকে ওই সময় হচ্ছে কোনো পাখি বসতে পারে না। ধীরে ধীরে ধইঞ্চা গাছ বড় হয়, আমাদের ধানও বড় হয়। হ্যাঁ, এবং আমাদের পোকামাকড় সংখ্যাও বেড়ে যায়। যখন ধইঞ্চা গাছটা পাখি বসার মতো উপযুক্ত হয়, তখন মোটামুটি আমাদের ধান ফল অবস্থায় আসে। আপনারা সবাই জানেন, এখানে যারা মানে একটু পড়াশোনা করেন, যে ধইঞ্চা গাছ হচ্ছে একটা লিগুমিনাস ক্রপ, অর্থাৎ এটা ওর শিকড়ের মাধ্যমে বাতাসের সাথে করে সে হচ্ছে কি আমাদের জমিতে কিছু পরিমাণ নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া সার সে জমিতে কিছু পরিমাণে যোগ করে। ফলে ধইঞ্চা গাছের আশেপাশে আমাদের যতগুলো ধান গাছ থাকবে, এগুলো একটু দেখবেন যে হচ্ছে একটু বেশি সবুজ। আপনি ওখানে ইউরিয়া সার একই রকম দিয়েছেন, কিন্তু অন্য পুরো মাঠের তুলনায় ধইঞ্চা গাছের আশেপাশে যে গাছগুলো আছে এগুলো একটু বেশি সবুজ। এবং ওই সময় যে পাখিটা বসবে, সে যে ওখানে মলমূত্র ত্যাগ করবে, হ্যাঁ, সেটা দিয়ে হচ্ছে আমাদের জমিতে ওই যে গাছগুলো আছে এগুলো আরো একটু বেশি সবুজ হয়ে যাবে। এবং যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করে দেখি, যে পাখি পাখি যখন একটা জায়গায় বসে ও কিন্তু সরাসরি নিচে ড্রাইভ দিতে পারে না। হ্যাঁ, ও কিন্তু ড্রাইভ দিতে মানে ড্রাইভ দেওয়া বলতে হচ্ছে কি, সে যে লাফ দিয়ে একটা পোকা ধরবে, সে কিন্তু ওই জায়গায় লাফ দিয়ে সরাসরি ধরতে পারে না। তার কিন্তু একটু দূরত্ব লাগে, একটু দূরত্ব থেকে সে কিন্তু হচ্ছে পোকা ধরতে পারে। তো ওই জায়গাটা যে সবুজ হলো, হ্যাঁ, এই জায়গাটা কিন্তু আমাদের পাতা মনোহর প্রাদুর্ভাবটা কিন্তু বেশি দেখা দেয়। পাতা মনোহর পোকা যে প্রাদুর্ভাব, এটা কিন্তু বেশি দেখা দেয়। তাহলে আমরা যদি পার্সিং করি, যদি করতে পারি, তাহলে আমরা কি দিয়ে করব? আমরা হচ্ছে বাঁশের কঞ্চি বা অন্য কিছু দিয়ে করব, ধইঞ্চা দিয়ে করব না। পার্সিং করার উদ্দেশ্যটা কি? আমাদের ধান যখন আর্লি স্টেজে আছে, অর্থাৎ যখন ধান গাছটা বেশি বড় হয়নি, আমরা যখন রোপণ করলাম, তখন আমাদের জমিতে কম পোকা থাকে। মনে করেন যে 10টা পোকা আছে, আমি যদি পার্সিং করি পুরো জমিতে, সেখান থেকে সে যদি 2টা পোকা খেতে পারে আমাদের পাখি, সে কিন্তু আমাদের অনেক উপকার করলো, সে হচ্ছে অনেকগুলো পোকাকে ধ্বংস করলো। যখন হচ্ছে আমাদের ধান খেতে হচ্ছে ধানের বয়স হচ্ছে মোটামুটি কি স্থূল অবস্থায় আসে, তখন কিন্তু মোটামুটি 100 দিন হয়ে যায়। এই সময় কিন্তু আমাদের জমিতে যে আমরা যে পোকা বলি, সে কিন্তু 100টা পোকা থাকবে। হ্যাঁ, বেড়ে যাবে, বংশ বৃদ্ধি করে 100টা পোকা হয়ে যাবে। সেখান থেকে সে যদি আমাদের 5টা পোকাও খায়, তাহলে কিন্তু তত বেশি উপকার করতে পারবে না। এই জন্য যদি আমরা ধইঞ্চা গাছ দিয়ে পার্সিং করি, এটা আমাদের উপকারের চেয়ে ক্ষতি বেশি করে থাকে। হ্যাঁ, এই জন্য আমরা ধইঞ্চা গাছ দিয়ে পার্সিং করব না। তো এখন যদি হচ্ছে আমাদের যে পার্সিং করে বা হচ্ছে আমাদের যে বন্ধু পোকাগুলো আছে, এগুলো এই পোকাটাকে দমন করতে না পারে, যদি হচ্ছে আমাদের ক্ষতির মাত্রা বেশি হয়ে যায়, হ্যাঁ, আমরা বলি কি, যে আমাদের যদি 100টা ধান গাছের মধ্যে যদি 25টা ধান গাছের পাতা এটা খেয়ে ফেলে, তখন এটা যে পরিমাণ ক্ষতি হবে, সেটা আমরা যে পরিমাণ কীটনাশক প্রয়োগ করবো সেটার সমান। এরকম যদি ক্ষতি করে, তখন আমরা হচ্ছে একটা কীটনাশক প্রয়োগ করব। তো এটার জন্য সবচেয়ে ভালো কাজ করে আমাদের যে পাতা মারানো পোকা, যদি আপনাদের কোনো কীটনাশক দিয়ে কাজ না করে, আপনারা যেমন হচ্ছে আমাদের যে কার্বারিল গ্রুপ আছে, কার্বারিল গ্রুপে সেবিন, ভিটাব্রিল যে কীটনাশক গুলো আছে, এগুলো আপনারা প্রয়োগ করবেন, তাহলে হচ্ছে এটা ভালো কাজ করবে। এরপরে আমরা আরেকটা পোকাতে চলে যাব। আহ এই পোকাটা হচ্ছে গান্ধী পোকা। গান্ধী পোকা নিয়ে আমি একটু বলি, যে আমাদের যে কৃষক ভাইরা সাধারণত বীজ উৎপাদন করেন, তাদের জন্য হচ্ছে গান্ধী পোকাটা খুবই গুরুত্বপূর্ণ।
কারণ হচ্ছে কি কি আমরা যখন বীজ কিনতে যাই আমরা আগে কি দেখি যে বীজটা কেমন, বীজের রং কেমন, ঝকঝক করছে কিনা। যদি বীজের গায়ে একটু কোনো হচ্ছে স্পট থাকে, কালো দাগ থাকে, আমরা কিন্তু নিতে চাই না। আমরা মনে করি যে এটাতে ভালো আমাদের ধান হবে না। এই জন্যই হচ্ছে আমাদের যে যে কৃষক ভাইরা বীজ উৎপাদন করেন তাদের জন্য হচ্ছে গান্ধী পোকাটা খুবই গুরুত্বপূর্ণ। এই পোকাটা কি করে, এই পোকাটা যখন আমাদের ধান গাছ ফুল ফোটা পর্যায়ে আসে তখন কিন্তু এই পোকাটার যে প্রাদুর্ভাব সেটা কিন্তু আমাদের বেড়ে যায়। হ্যাঁ, সে কি করে, সে তার মাথায়, হ্যাঁ মাথায় একটা হচ্ছে শুং শুং আছে সুইয়ের মতো, সেটা দিয়ে যখন আমাদের ধান গাছ ধান দুধ অবস্থায় থাকে সে কি করে ভিতরে শুংটা ঢুকিয়ে দিয়ে সে হচ্ছে দুধটা চুষে খায়। ফলে কি হয়ে যায়, যেখান থেকে সে দুধটা চুষে খায় সেখানে হচ্ছে ওই ওই ধানটা হচ্ছে আমাদের চিটা হয়ে যায়, হ্যাঁ আমাদের কি বলে পাতান হয়ে যায়। এবং যদি এটা হচ্ছে আর একটু পরের ধাপে করে, অর্থাৎ যখন এটা দুধ থেকে একটু শক্ত হয়ে যায়, এই সময় সে কিন্তু হচ্ছে আমাদের ধান গাছে ধানে আর কি ধানের শীষে ধানে সে কি করে শুং ঢুকিয়ে দেয়। তখন সে খেতে পারে না, তখন কি হয়ে যায়, সে যে শুং ঢুকিয়ে দিল ওই জায়গাটা কিন্তু হচ্ছে একটা স্পট পড়ে যায়, ওখানে আমাদের ব্যাকটেরিয়া ফাঙ্গাস গ্রো করে, হ্যাঁ এবং একটা কালো রং ধারণ করে। এই জন্য যারা বীজ উৎপাদন করে এই কালো হয়ে গেলে কৃষক ভাইরা নিতে চায় না। এই জন্য এই পোকাটাও আমাদের দমন করতে হবে, বিশেষ করে যে কৃষক ভাইরা হচ্ছে আমাদের বীজ উৎপাদন করেন। তো এই সময়টা আমরা সাধারণত কীটনাশক প্রয়োগ করেই থাকি। যে কোনো কীটনাশক প্রয়োগ করলে এই পোকাটাকে আমরা সহজেই দমন করতে পারি। আমরা আরেকটা পোকা নিয়ে কথা বলবো। একটু আগেই এক কৃষক ভাই সম্ভবত কুমিল্লা থেকে চান্দনা থেকে বলেছিলেন, আমি শুনছিলাম যে হচ্ছে ওনার জমিতে আহ কমলা থেকে হলুদ রং থেকে কমলা রং ধারণ করেছে এবং হচ্ছে গাছ বসে যাচ্ছে। এটা একটা পোকার জন্য হয়, আমরা সেই পোকাটা নিয়ে এখন একটু আলোচনা করি। সেটা হচ্ছে সবুজ পাতা ফড়িং। এই পোকাটা যতটা না নিজে গাছ থেকে রস চুষে খেয়ে ক্ষতি করে, তার চেয়ে এটা বেশি ক্ষতি করে, সে একটা রোগ ছড়ায়। এটাকে আমরা বলি টুংরো, হ্যাঁ রাইস টুংরো ভাইরাস। তো এই পোকাটা কি করে, এই পোকাটা হচ্ছে আমাদের ধান গাছের পাতা থেকে রস চুষে খায়। আপনারা দেখতে পাচ্ছেন নাম হচ্ছে সবুজ পাতা ফড়িং। তার মানে কি, এ পাতা থেকে খায়, রস চুষে খায়। এবং সে রস চুষে খেয়ে খুব বেশি ক্ষতি করতে পারে না। সে যেখান থেকে রস চুষে খায় একটা গাছ থেকে, খাওয়ার পরে এটা কি করে লাফিয়ে লাফিয়ে আরেক গাছে চলে যায়। হ্যাঁ, এই জন্য এই জন্য এই যে কৃষক ভাই এই কথাটা বললেন যে আপনি দেখবেন আপনার জমিতে যে পুরা জমি সমানভাবে কিন্তু আপনার হলুদ বা হচ্ছে কমলা রং ধারণ করে নি। এটা যে যে গাছ থেকে আমাদের রস চুষে খাবে সে সেই গাছেই হচ্ছে এই রোগটা ছড়াবে। হ্যাঁ, মনে করেন যে পোকা ধর্ম কি, সে এক জায়গায় দল হয়ে বসছে, বসে বসে সে মোটামুটি ওখানে 10-15টা গাছ থেকে রস চুষে খেলো। এরপরে সে ক্লান্ত হলো বা হচ্ছে কিছুক্ষণ সময় সে রেস্ট নিল, তারপর সে আরেকটু উড়াল দিয়ে আরেকটা জায়গায় যেয়ে বসলো। সেখান থেকে সে হচ্ছে রস চুষে খেলো। এই জন্য এই যে রোগটা হয়, এই রোগটা হলে পুরো মাঠে সমানভাবে দেখা যায় না। হ্যাঁ, এই বিক্ষিপ্ত ভাবে এই রোগটা দেখা যায়। এই যে এখানে একটা ছবি আমি দেখাচ্ছি, এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই যে এই ছবিটাতে একটু দেখা যাচ্ছে যে সে যে জায়গা থেকে রস চুষে খেয়েছে সেই জায়গাটা হচ্ছে কি হলুদ থেকে কমলা রং ধারণ করবে। হ্যাঁ, এবং হচ্ছে ওই গাছগুলো বাড়তে পারবে না। এবং আরেকটা হতাশার খবর হচ্ছে কি, ওই গাছগুলো থেকে আর কুশি বের হবে না, আপনার ধান হবে না। যদি কোনো কৃষক ভাইয়ের জমিতে এরকম লক্ষণ দেখা দেয় তাহলে কি করতে হবে, তাহলে আমাদের একটা এই পোকাটাকে দমন করার জন্য একটা কীটনাশক প্রয়োগ করতে হবে। হ্যাঁ, কীটনাশক প্রয়োগ করতে হবে। কীটনাশক প্রয়োগ করার পর দেখতে হবে যে এই পোকাটা জমিতে আছে কিনা। এবং যেই ধান গাছগুলো আমাদের এরকম রং ধারণ করেছে অলরেডি, আমরা সেই যদি হ্যাঁ, আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। মাঝে একটু আচ্ছা, প্রবলেম হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, আমি যেটা জি, বলছিলাম, এখন শোনা যাচ্ছে, একটু আগে শোনা যায়নি। হ্যাঁ আচ্ছা নেটওয়ার্কের সমস্যা ছিল। যে আমি যেটা বলছিলাম যে আমাদের যদি ইউরিয়া সারের অভাব হয় তখনও কিন্তু আমাদের জমি হলুদ রং ধারণ করে। যদি সারের অভাবের জন্য আমাদের জমি হলুদ রং ধারণ করে তাহলে আমাদের পুরা জমিতে
সেটা দেখা যাবে, হ্যাঁ, যে পুরো জমিতেই আমাদের হলুদ রং ধারণ করেছে। আর যদি হচ্ছে আমাদের যদি টুংরো হয়, টুংরো থেকে আমরা কিভাবে পার্থক্য করব যে আমাদের সারের অভাব হয়নি? যদি টুংরো হয় তাহলে আমাদের পুরা জমিতে হচ্ছে এরকম সমানভাবে হলুদ বা কমলা রং দেখা যাবে না। এটা হচ্ছে বিক্ষিপ্ত ভাবে দেখা যাবে, এখানে 15-20টা গাছে আর এক জায়গায় 15-20টা গাছে, হ্যাঁ। তাহলে আমরা খুব সহজেই কোনটা টুংরো হয়েছে, কোনটা আমার সারের অভাব হয়েছে আমরা সহজেই বুঝতে পারবো। তো এই পোকা দমনের জন্য আমরা কোন কীটনাশক দেব? এই পোকা দমনের জন্য আমাদের সবচেয়ে ভালো কাজ করে আইসোপ্রোকাপ গ্রুপ, হ্যাঁ, এমআইপিসি গ্রুপের যে কীটনাশকগুলো আছে, সবসিন, মিপসিন, এই পোকা দমনের জন্য এটা সবচেয়ে ভালো কাজ করে। এই যে এখানে আর দুটো পোকা দেখাচ্ছি আমি, জিগজ্যাগ লিভ হপার আর একটা হচ্ছে অরেঞ্জ হেডেড লিভ হপার, এরাও কিন্তু হচ্ছে আমাদের রোগ ছড়ায়। এগুলো সেই পরিমাণ বেশি দেখা যায় না, আপনাদের চেনার জন্য এখানে আমি শুধু দেখালাম। এখানে এই যে আমাদের যে টুংরো রোগটা, এটা কিন্তু হচ্ছে আমাদের কুমিল্লা অঞ্চলে, যে কৃষক ভাই বললেন, কুমিল্লা অঞ্চলে ব্যাপক ভাবে দেখা যায়, হ্যাঁ। এবং হচ্ছে আমাদের রংপুরের দিকে এটা কিন্তু বাড়ছে, এটা সারা বাংলাদেশেই বাড়ছে। এটা হচ্ছে একটা রংপুরের দিকে কোনো একটা মাঠ, সেখানে আমরা ঘুরতে গেছিলাম। তো আপনারা কি বললাম, যদি এই পোকা আপনাদের জমিতে এরকম লক্ষণ দেখা দেয়, আপনারা অবশ্যই অন্য কোনো গ্রুপ না, আপনারা হচ্ছে এমআইপিসি গ্রুপ, যেটা হচ্ছে আইসোপ্রোকা গ্রুপ আছে, এই গ্রুপের মিপসিন বা সবসিন দিয়ে স্প্রে করবেন। এবং যেই গাছগুলোতে হচ্ছে আপনাদের কমলা রং ধারণ করেছে, বসে করেছে, আপনারা এই গাছগুলো নষ্ট করে ফেলবেন, হ্যাঁ। তা নাহলে কি হবে, যদি আপনি নষ্ট না করেন, তাহলে এই যে আপনার যে রোগা মানে টুংরো ভাইরাসে আক্রান্ত যে গাছটা আছে, সেই গাছে আবার একটা ভালো পোকা যে বসবে, সে রস চুষে খাবে, সেটা সে হচ্ছে আপনাদের অন্য একটা গাছে যে সে রস চুষে খেলে সেটা কিন্তু সেখানে ছড়িয়ে পড়বে। এই জন্য যদি আপনাদের জমিতে টুংরো দেখা দেয়, আপনার গাছের মায়া ত্যাগ করে সেটা হচ্ছে একবারে নষ্ট করে ফেলবেন। আর ওই যে কৃষক ভাই আরেকটা কথা বলেছিলেন, যে এখানে আপনার ট্রুপার, নাটিভো এগুলা দিয়ে কাজ করবে না, হ্যাঁ, এগুলা দিয়ে কাজ করবে না। আপনার যদি এরকম হয়েই থাকে যে আপনার কমলা রং ধারণ করেছে, আপনি আগে জমিতে স্প্রে করুন। আমি যেটা বললাম, মিপসিন বা সবসিন দিয়ে যে যে ডোজ দেওয়া আছে সেটা দিয়ে স্প্রে করুন। এবং হচ্ছে আপনার যে গাছগুলো কমলা রং ধারণ করেছে আপনি সেগুলো কেটে ফেলুন, কেটে ফেলে হচ্ছে গরুকে দিয়ে দিন। মানে এমন ভাবে কেটে ফেলুন যাতে হচ্ছে ওই মানে ওই যেটা কাটবেন ওখান থেকে যেন আর নতুন কোনো কুশি বের না হয়, ওটা একবারেই নষ্ট করে ফেলবেন। তাহলে হচ্ছে আপনার বাকি যে ভালো ধানগুলো বা গাছগুলো আছে সেগুলোতে এই রোগটা ছড়িয়ে পড়বে না। আপনি যা যা কিছুই দেন না কেন, আপনি যতই ছত্রাকনাশক দেন না কেন, আপনার কিন্তু এটা কিন্তু ভালো হবে না। এখন আমরা আরেকটা পোকা নিয়ে কথা বলবো, যে পোকাটা হচ্ছে কারেন্টের মতো কাজ করে, হ্যাঁ, এই জন্য আমরা এর নাম দিয়েছি কারেন্ট পোকা, বাদামি গাছ ফড়িং। এই পোকাটা এখানে দেখেন, যে এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এই পোকাটার ডিম। এটা তো আপনারা সবাই চেনেন, এটা হচ্ছে আমাদের আহ এটা হচ্ছে আমাদের বাদামি গাছ ফড়িং এর ডিম বা বাচ্চা। এটা হচ্ছে পূর্ণবয়স্ক বাদামি গাছ ফড়িং। এবং এটা যে ক্ষতি করে, এটা হচ্ছে কি হপার বান বা হচ্ছে ফড়িং পোড়া। তো আমরা সবাই জানি, আমি একটু আগে যেটা বললাম, আমি যে আপনাদের একটা ক্যালেন্ডার দেখালাম যে কোন সময় কোন পোকাটা আসে। তো আমাদের এই বাদামি গাছ ফড়িং এর যদি আমরা কথা বলতে চাই, এই পোকাটা সাধারণত আমাদের জমিতে আমরা যখন ধান রোপণ করি তার পরপরই চলে আসে। সাধারণত আমাদের যে আমন মৌসুমে এটা হচ্ছে আগস্ট মাসের দিকে, হ্যাঁ, আগস্ট মাসের দিকে এটা আমাদের জমিতে আসে। এবং হচ্ছে বড় মৌসুমে এটা হচ্ছে আমাদের জমিতে আসে মূলত মার্চ মাসে, ফেব্রুয়ারি মার্চ মাসে। আর হচ্ছে আমন মৌসুমে আসে আগস্ট মাসে। এ এসে কি করে, প্রথমে যে পোকাটা আসে সেটা কিন্তু পাখা থাকে, পূর্ণবয়স্ক যে পোকাটা আসে পাখা থাকে, এসে ডিম দেয়, ডিম থেকে বাচ্চাগুলো বের হয়। তারপরে ও বাচ্চাগুলো পূর্ণবয়স্ক পোকা হয়, হওয়ার পরে তারা আবার ডিম দেয়। এরকম করতে করতে আমি যে প্রথমে একটা ছবি দেখালাম পুড়ে গেছে, এরকম অবস্থায় আসতে এদের মোটামুটি 3 জেনারেশন লাগে, 3 প্রজন্ম লাগে। অর্থাৎ প্রথমে যে ও আসলো একটা পোকা, মনে করেন যে আমি আসলাম, আমি পোকা, আমার যে বাচ্চা হবে সে আমার ছেলে, আমার ছেলে যে বাচ্চা হবে সে হচ্ছে আমার নাতি, আমার নাতির যে বাচ্চাগুলো হবে সেখান তারা যদি আসে, তারা যে ক্ষতিটা করবে তারা হচ্ছে এই আমাদের হতাহত করতে পারবে। এখন একটু বলে রাখি এই পোকাটার জীবন চক্র। এই পোকাটা ডিম থেকে আমাদের হচ্ছে পূর্ণবয়স্ক পোকা হতে
মোটামুটি 40 থেকে 45 দিন লাগে। যদি এরকম সময়ে আমরা নর্মাল যে হচ্ছে নর্মাল যে রিকোয়ারমেন্ট, নর্মাল যে চাহিদা আমরা যদি এটা তুলনা করি, তো সাধারণত 40 থেকে 45 দিন দিন সময় লাগে ডিম থেকে পূর্ণবয়স্ক পোকা হতে। তো এটা যদি আমাদের জমিতে মার্চ মাসে আসে, এখন আমরা আমন মৌসুমের কথাই বলি, যদি আগস্ট মাসে আসে তাহলে হচ্ছে কি 3 প্রজন্ম, অর্থাৎ প্রথম প্রজন্ম তো আসলোই, যে আরো যদি 3বার প্রজন্ম দেবে, তাহলে আবার 40 দিন 40 দিন 80 দিন, এবং পরে যে আবার যেটা ক্ষতি করবে আরো 40 দিন 120 দিন, তাহলে হচ্ছে হপার বান হতে আমাদের 120 দিন সময় লাগবে, তাই না? তো আমরা যে ধানগুলো আমাদের জমিতে চাষ করি এই আমন মৌসুমে, মোটামুটি সবগুলোর জীবনকাল একবারে যদি আমরা যেদিন বীজ বপন করি, মানে বীজটা যখন আমরা বীজতলায় ফেলি সেখান থেকে শুরু করে আমরা যেদিন কাটি, মোটামুটি 130 থেকে 140 দিন। হ্যাঁ, আমরা যে ধানগুলো চাষাবাদ করি, যে লং ডিউরেশনের যে দীর্ঘ জীবনকালীন যে জাতগুলো আছে, সেগুলো হচ্ছে 130 থেকে 140 দিন বয়স, মানে এই জীবনকাল। আর যারা হচ্ছে আগাম করি সেগুলো হচ্ছে 110 থেকে 115 দিন। তাহলে আমরা সাধারণত 25 থেকে 30 দিন বয়সে চারা লাগাই। অনেকে আরো দেরি করে না, আমরা আইডিয়ালটাই ধরি, 25 থেকে 30 দিন বয়সে চারা লাগাইলাম। তার মানে কি, আমার 30 দিন চলে গেল হচ্ছে ও চারা অবস্থায়, আর থাকে 100 থেকে 110 দিন থেকে আমাদের। তাহলে নর্মালি এই সময়টাই কিন্তু আমাদের জমিতে হপার বান হওয়ার কোনো কথা না। তাহলে কেন হপার বান হচ্ছে এটা একটু আমাদের জানতে হবে। কেন হপার বান হচ্ছে? আমরা যখন ধানটা রোপণ করি, রোপণ করার পরেই আমরা কি করি, যে আমরা প্রথম যে ইউরিয়া সারটা প্রয়োগ করছি বা ইউরিয়া সার প্রয়োগ করার আগেই আমরা একটা দানাদার দিয়ে দেই, ঠিক আছে না? এরকম কিন্তু প্র্যাকটিস করে, দানাদার দিয়ে দিলাম। যে কৃষক ভাই দানাদার দিল না, সে অন্যদের দানাদার দেওয়া দেখে তার জমিতে যখনই একটা মরাডিক দেখা দেয়, মাদার পোকা দেখা দেয়, সে মনে করে যে তার জমি শেষ, তার জমিতে পচনে দেখা দিয়েছে, তার জমি শেষ, সে তখনই একটা স্প্রে দিয়ে দেয়। স্প্রে দেওয়ার পর প্রথমবার সে সার প্রয়োগ করলো, সার প্রয়োগ করার পরে কি বললাম আমি, যে আমরা যখনই ইউরিয়া সার প্রয়োগ করি তখনই আমাদের ধান গাছ সবুজ হয়ে যায়, নরম হয়ে যায়, তখনই বেশি পোকা আক্রমণ করে। তখন আবার পোকা আসলো, পোকা আবার খেলো, তখন সে দেখে কি বললো যে না, আবার কীটনাশক দিতে হবে, তখন সে আবার একটা কীটনাশক দেয়। এরপর সে আবার যখন দ্বিতীয়বার সার দেয়, তখন তেমনি ভাবে আবার একটা কীটনাশক দেয়, 3বার দিয়ে দিল। হ্যাঁ, এই যে এখন হলো আসল কাহিনী। যখন এই আমাদের এই পোকাটা, মানে বাতামি গাছ ফড়িং যখন বিরূপ পরিবেশ পায়, অর্থাৎ যখন আমরা কীটনাশক প্রয়োগ করি, তখন এটা তার জন্য বিরূপ পরিবেশ। সে যখন নর্মাল জীবন অতিবাহিত করতে পারে না, সে কি করে, তার জীবনকালটাকে সে কমিয়ে নিয়ে আসে। অর্থাৎ আমি একটু আগে কি দেখালাম, একটা হচ্ছে, আবার দেখাই এই ছবিটা। এই যেখানে যে আমরা দুটো পোকা দেখতে পাচ্ছি, সে তখন এইরকম পোকা না হয়ে, অর্থাৎ ডানাওয়ালা যে পূর্ণবয়স্ক পোকা না হয়ে, সে তখন ডানা ছাড়া পোকা হয়ে যায়। হ্যাঁ, সে জীবনকালটাকে কমিয়ে নিয়ে আসে। সে তার জীবনের মূল উদ্দেশ্যই হয়ে যায় সে কেমন করে ডিম দেবে। সে বাচ্চা হয়েই তার লক্ষ্য থাকে সে কেমন করে ডিম দেবে, সে আবার ডিম দিয়ে দেয়। এভাবেই সে জীবনকালটাকে কমিয়ে নিয়ে আসে, এবং সে মোটামুটি 25 থেকে 30 দিনের মধ্যেই তার জীবন চক্রকে শেষ করতে পারে। এবং এখানে আরেকটা বিষয় আছে, আমরা যখন কীটনাশক প্রয়োগ করি, হ্যাঁ, তখন কিন্তু সবগুলো পোকা মারা যায় না। যেই পোকাগুলো মারা যায় সেগুলো তো গেলই, যেই পোকাগুলো বেঁচে থাকে, এই পোকাগুলো কি করে, ওই যে কীটনাশক যে আমরা প্রয়োগ করলাম সেই কীটনাশকের বিরুদ্ধে তার শরীরে একটা হচ্ছে অ্যান্টিডোট তৈরি করে ফেলে। আপনারা সবাই এই টার্মটা বুঝবেন না, অর্থাৎ সে একটা প্রতিরোধ, তার শরীরে একটা প্রতিরোধ গড়ে তোলে। হ্যাঁ, সে সহজেই ওই ওষুধ আর মরবে না। সে মরবে না বলতে, সে যে বাচ্চাগুলো দিবে, মনে করেন যে আপনি প্রথমবার একটা দিয়ে স্প্রে করেছেন, কি মনে করেন যে একটা, সবাই যে ওষুধের নাম জানে, মনে করেন ভিট্টাকো দিয়ে আপনি স্প্রে করেছেন। হ্যাঁ, ভিট্টাকোর নাম সবাই জানে, এটা কিন্তু উদাহরণ জাস্ট, যে ভিট্টাকো দিয়ে আপনি স্প্রে করলেন প্রথমবার, সেখান থেকে হচ্ছে আমাদের 10টা পোকা বেঁচে গেল। 10টা পোকা থেকে যে বাচ্চাগুলো হবে, মনে করেন যে 10টা পোকা থেকে 100টা বাচ্চা হলো, সেই 100টা বাচ্চার 25% পোকা, 25% পোকা হচ্ছে ভিট্টাকো দিয়ে মরবে না। হ্যাঁ, তাদের শরীরে কিন্তু হচ্ছে জন্ম থেকেই তার একটা প্রতিরোধ ক্ষমতা পেয়ে গেল। পরের বার আপনি হচ্ছে আবার ভিট্টাকো দিলেন, তখন কি করবে, আপনার হচ্ছে 10টা পোকা আপনার এমনি 20টা, মানে আমরা যে কীটনাশকগুলো প্রয়োগ করি সেগুলোর কার্যক্ষমতা হচ্ছে 80%, অর্থাৎ 80টা পোকা মরে। হ্যাঁ, তো মনে করলাম যে 90টা পোকা মরছে, তো 90টা পোকা মরলো, পরের বার যে আপনি কীটনাশক প্রয়োগ করবেন সেখানে হচ্ছে
আপনার 25টা পোকা এমনিতেই মরবে না, অর্থাৎ ওদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। মনে করেন যে আরো 10টা পোকা মরবে না, কয়টা হলো 35টা। পরে এবার এই 35টা পোকা যে বাচ্চাগুলো দেবে, তাদের মধ্যে যে বাচ্চাগুলো হবে 50টা পোকা হচ্ছে, মানে যদি 100টা বাচ্চা দেয় সেখান থেকে 50টা পোকা হচ্ছে আবার হচ্ছে আপনি যদি ভিত্তাকে দেন মরবে না। এইভাবেই হচ্ছে আমাদের যে কীটনাশকের যে কার্যক্ষমতা এটা কিন্তু এইভাবেই কমে যাচ্ছে। হ্যাঁ, তো এখন আমরা এই পোকার মধ্যে আসি, একটু কথা বলি। এই যে এই পোকাটা কি করে, এই পোকাটা আমাদের ধান গাছের গোড়ার দিকে থাকে, অর্থাৎ যেই জমিতে একটু স্যাঁতস্যাঁতে আবহাওয়া আছে, একটু পানি আছে, এবং যারা একটু ঘন করে লাগিয়েছেন, হ্যাঁ, তাদের জমিতে আমাদের যে বাদামি গাছ প্রেমী পোকাটা আছে, এই পোকাটা কিন্তু আক্রমণ করবে। যে জমিতে সহজে আলো বাতাস যায় না, হ্যাঁ, যাদের থোর অনেক মোটা মোটা হয়েছে, এসব জমিতে এটা আক্রমণ করবে। এবং কি করবে, সে হচ্ছে ধান গাছের যে গোড়ার দিকে আমি যে একটু আগে ডিমগুলো দেখালাম, এরকম করে সে থোকায় থোকায়, একটা থোকায় সাধারণত 5টা থেকে 50টা পর্যন্ত ডিম থাকতে পারে, এরকম করে সে হাজার হাজার থোকায় সে হচ্ছে ডিম পেড়ে দেবে। হ্যাঁ, এরপর যে বাচ্চাগুলো বের হবে, সে বাচ্চাগুলো হচ্ছে রস চুষে খাবে। এই এক একটা বাচ্চা, ওদের যে শরীরের ওজন, মনে করেন যে একটা বাচ্চার শরীরের ওজন হচ্ছে 1 গ্রাম, তার চেয়ে সে 20 গুণ বেশি পানি শোষণ করতে পারে। অর্থাৎ সে দৈনিক 20 গ্রাম হচ্ছে পানি শোষণ করতে পারে। এরকম করে যদি একটা ধান গাছে যদি হচ্ছে 300 থেকে 400টা পোকা আক্রমণ করে রস চুষে খায়, তখন হচ্ছে সে গাছটা শুকিয়ে যায়। তখন হচ্ছে আমাদের ফড়িং পোড়া, যেটা আমরা দেখতে পেলাম যে হপার বান, সেটা হচ্ছে দেখতে পাওয়া যায়। তো এই পোকাটার জন্য আমাদের কি করতে হবে, এই পোকাটার জন্য আমাদের জমিতে হচ্ছে আহ আহ, যখন আমরা জমিতে দেখতে যাব, তখন আমরা ধান গাছের গোড়ার দিকে দেখবো যে এই পোকাটা এসেছে কি না। যদি হচ্ছে আমাদের এই সময়টা, বিশেষ করে যাদের জমিতে ধান মোটামুটি ফুল ফোটা শেষ হয়েছে, আপনারা আপনার জমি থেকে পানি বের করে দেবেন। আমাদের এখানে একটা বিষয় আমি ভালোভাবে বলে রাখি, আপনাদের কেউ বলেছে কিনা আমি জানি না। আমাদের ধানের জমিতে সবচেয়ে বেশি পানি প্রয়োজন হচ্ছে যখন ধান গাছটা থোড় অবস্থা থেকে ফুল ফোটা পর্যায়ে আসে। হ্যাঁ, আপনি একটু মাথার মধ্যে রাখবেন, আমাদের ধানের জমিতে সবচেয়ে বেশি পানি প্রয়োজন যখন থোড় অবস্থা থেকে ফুল ফোটা অবস্থায় আসে। এর আগে বা এর পরে আপনি যদি মাঠ শুকিয়েও যায়, সেরকম আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু আমরা কৃষকের বাইরে কি করি, এই যে এমন মৌসুম, এই সময় মনে করেন যে আকাশে বৃষ্টি নাই, হ্যাঁ, অনেকের জমিতে হচ্ছে পানি নাই ঠিক মতো, হচ্ছে আহ, আমাদের যে ধানের শীষটা সেটা বের হতে পারছে না। আমরা যদি এই সময় একটা ইরিগেশন দিতে পারি, একটা যদি সেচ দিতে পারি, তাহলে কিন্তু আমাদের বিঘা প্রতি 1 থেকে 2 মণ ধান বেশি হবে। যা হোক, এই সময়টা কিন্তু সব জায়গায় ইরিগেশনের সুযোগ থাকে না, এটা আমি বাদই দিলাম। আমি বুড়ো মৌসুমের কথা বলি। বুড়ো মৌসুমে যেটা হয়, বুড়ো মৌসুমে কিন্তু সবাই আমরা হচ্ছে সেচ দিই জমিতে, হ্যাঁ, হাওর অঞ্চল বাদ দিয়ে মোটামুটি সব জায়গায় সেচ দেওয়ার সুবিধা আছে। এই সময়টা কি করে, আমরা যে মানে যে হচ্ছে ডিপ কল, যে ডিপ টিউবওয়েলের মালিক, তার কাছ থেকে যারা পানি কিনি, সে কি করে, এই সময়টাই কিন্তু যখন আমাদের থোড় অবস্থা আসে বা ফুল ফোটা অবস্থায় আসে, এই সময় কিন্তু আকাশের এক দুবার বৃষ্টি হয়। বৃষ্টি হয়ে গেলে ওই যে যার কাছ থেকে আমরা পানি কিনি, সে কিন্তু হচ্ছে এটা বন্ধ করে দেয়, পানি দেওয়া বন্ধ করে দেয়। ফলে কি হয়ে যায়, আমাদের এই সময়টা পানির ক্রাইসিসে ভুগি, এবং হচ্ছে আমাদের ধান বিঘা প্রতি হচ্ছে ধান যেটা হওয়ার কথা তার চেয়ে কম হয়, আমাদের চিটার পরিমাণ বেড়ে যায়। এই জন্য আপনারা চেষ্টা করবেন, আগে আপনি কিরকম পানি দিচ্ছেন না দিচ্ছেন, যে সময় আপনার ফুল বের হবে, এই সময় অবশ্যই আপনার জমিতে পানি ধরে রাখার চেষ্টা করবেন। আপনার ফুল বের হয়ে গেল, মাথা হেলা শুরু করছে, আপনি পানি বের করে দেন, আপনার আর কোনো পানির দরকার নেই।